তোমাদের সাথে একটা গল্প বলতে চাই, একটা ভয়ের গল্প। কিন্তু এই ভয়ের গল্পটা কোনো ভূতের গল্প নয়, কোনো দানবের গল্প নয়। এই গল্পের ভয়টা অনেক বেশি বাস্তব, অনেক বেশি কাছের। এই ভয়ের নাম ফ্যাসিবাদ। আমার নাম জেসন স্ট্যানলি। আমি একজন দার্শনিক, ইয়েল বিশ্ববিদ্যালয় পড়াই। কিন্তু এই বইটা লেখার পেছনে শুধু দর্শনের টান নেই, এর পেছনে আছে আমার পরিবারের ইতিহাস। আমার বাবা ম্যানফ্রেড, যিনি মাত্র ৬ বছর বয়সে হিটলারের জার্মানি থেকে পালিয়ে এসেছিলেন। আমার দাদি ইলসে, যিনি নিজের জীবন বিপন্ন করে জার্মান ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একে একে উদ্ধার করেছিলেন, নাৎসি সমাজকর্মী সেজে। এই মানুষগুলোর কথা মনে রেখেই আমি লিখতে বসেছি। কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আজ কেন? হিটলার তো সেই কবেই পরাজিত হয়েছে। ফ্যাসিবাদ কি এখনও আছে? আছে। শুধু আছে না, বাড়ছে। রাশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, ভারত, তুরস্ক, আমেরিকা একের পর এক দেশে একটা নির্দিষ্ট ধরনের রাজনীতি মাথা তুলছে। এই রাজনীতি সরাসরি বলছে না আমরা ফ্যাসিস্ট, কিন্তু যে কৌশলগুলো ব্যবহার করছে, যে ভাষায় কথা বলছে, যেভাবে মানুষকে দুটো দলে ভাগ করছে, আমরা আর ওরা, সেটা হুবহু সেই পুরনো ফ্যাসিবাদী রাজনীতির ছাঁচে ঢালা। তাহলে ফ্যাসিবাদী রাজনীতি আসলে কি? এটা বোঝার জন্য আমাদের প্রথমেই একটা জায়গা থেকে শুরু করতে হবে। সেই জায়গাটার নাম অতীত। পৌরাণিক অতীত, যে সোনালি দিন আসলে কখনো ছিল না। ফ্যাসিবাদী রাজনীতি সবসময় একটা হারানো স্বর্গের গল্প দিয়ে শুরু হয়। নেতারা বলেন, একসময় আমাদের জাতি মহান ছিল, তারপর ওরা এসে সেটা ধ্বংস করে দিয়েছে, এখন আমরা সেই মহত্ব ফিরিয়ে আনব। লক্ষ্য করো কথাটা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আবার মহান করো। মেক হাঙ্গেরি গ্রেট অ্যাগেন, হাঙ্গেরিকে আবার মহান করো। ভারতে বলা হচ্ছে 1000 বছর আগের বিশুদ্ধ হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে হবে। কিন্তু আবার মানে কখন, কোন সময়ের কথা বলছে এরা? ইটালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি ১৯২২ সালে একটা ভাষণে বলেছিলেন, আমরা আমাদের মিথ তৈরি করেছি। মিথ হচ্ছে একটা বিশ্বাস, একটা আবেগ, এটা বাস্তব হওয়ার দরকার নেই। এই কথাটা অসাধারণ গুরুত্বপূর্ণ। মুসোলিনি নিজেই স্বীকার করছেন যে তার বলা ইতিহাস মিথ্যা। তবুও সেই মিথ্যা মানুষ বিশ্বাস করেছে, কারণ মানুষ তাতে আবেগ খুঁজে পেয়েছে, নস্ট্যালজিয়া, হারানো গৌরবের বেদনা। এই পৌরাণিক অতীতের সবসময় কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। প্রথমত, সেই অতীতে সমাজ ছিল বিশুদ্ধ, জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে। কোনো বাইরের প্রভাব ছিল না। দ্বিতীয়ত, সেই সমাজে পরিবারের মাথা ছিলেন পুরুষ, নারীরা ছিলেন ঘরে। তৃতীয়ত, সেই জাতি অন্যদের ওপর কর্তৃত্ব করত, এটাই ছিল তাদের ঈশ্বর প্রদত্ত স্থান। এই পৌরাণিক অতীত আসলে পিতৃতান্ত্রিক পরিবারের কল্পনা দিয়ে ভরা। ফ্যাসিবাদে পরিবারের পিতা আর রাষ্ট্রের নেতা একই রূপকল্পে আসে। নেতা হলেন রাষ্ট্রের পিতা, যার ক্ষমতা তার শক্তি থেকে আসে, যুক্তি থেকে নয়। নাৎসি প্রচারণা প্রধান গ্রেগর স্ট্র্যাসার বলেছিলেন, পুরুষের জন্য সবচেয়ে মহৎ সেবা হল সামরিক সেবা, আর নারীর জন্য হল মাতৃত্ব। এই ধারণাটা ঐতিহাসিক বাস্তবতা ছিল কিনা সেটা ফ্যাসিবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল এই কল্পিত অতীতকে সত্যি বলে মানুষ বিশ্বাস করুক এবং সেই অতীতে ফিরে যেতে চাক। ভারতেও একই ঘটনা। হিন্দুত্ববাদী আন্দোলন বলছে, ইসলাম আসার আগে এবং পরে ইউরোপীয় উপনিবেশ আসার আগে ভারতে ছিল এক বিশুদ্ধ হিন্দু রাষ্ট্র, পিতৃতান্ত্রিক, ধর্মপ্রাণ, একক সংস্কৃতির। এই গল্পটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, কিন্তু বিজেপির মতো দলগুলো এই মিথটাকেই রাজনৈতিক পুঁজি করে ক্ষমতায় এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পৌরাণিক অতীত তৈরি করতে গিয়ে ফ্যাসিবাদী রাজনীতি মুছে দেয় বাস্তব ইতিহাসকে। আমেরিকায় কনফেডারেট মনিউমেন্টগুলো দাসত্বের বিভৎসতাকে ঢেকে দক্ষিণের গৌরব উদযাপন করত। একটা মানুষ বা একটা জাতি যখন তার বাস্তব অতীত, তার পাপ, তার অন্যায়, তার জটিলতা অস্বীকার করে একটা সোনালি মিথে ঢুকে যায়, তখন সে সত্যিকারের বিতর্কের মাঠ থেকে বেরিয়ে যায়, আর তখনই ফ্যাসিবাদী বিছার পথ পরিষ্কার হয়। প্রচারণা, আদর্শের মুখোশে বিষ ঢালা। পৌরাণিক অতীত তৈরির পরে ফ্যাসিবাদী রাজনীতির দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল প্রচারণা, অর্থাৎ প্রোপাগ্যান্ডা। প্রচারণার সবচেয়ে বিপজ্জনক রূপটা হল সেটা, যেটায় সরাসরি মিথ্যা বলা হয় না, বরং ভালো আদর্শের ভাষা ব্যবহার করে খারাপ লক্ষ্য অর্জন করা হয়। আমেরিকার রিচার্ড নিক্সন ১৯৬৯ সালে ক্রাইম বা অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কথাটা শুনতে ভালো, কে না চায় অপরাধ কমুক, কিন্তু তার প্রধান উপদেষ্টার ডায়েরিতে লেখা ছিল নিক্সনের আসল কথা। পুরো সমস্যাটাই কালো মানুষদের নিয়ে। কৌশলটা হলো, এটা বোঝার ব্যবস্থা করতে হবে, কিন্তু বোঝানো যাবে না। অর্থাৎ বর্ণবাদী লক্ষ্যকে ল অ্যান্ড অর্ডারের মোড়কে ঢেকে দেওয়া হলো। ফ্যাসিবাদীরা সবসময়ই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সোয়াম্প ড্রেন করার কথা বলে।
কিন্তু ঐতিহাসিক রিচার্ড গ্রুনবার্গার নাৎসি শাসনকালের কথা লিখেছেন, গণতন্ত্র ও দুর্নীতি সমর্থক এই প্রচারণা চালানোর পরে নাৎসিরা এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করল যার পাশে ওয়াইমার রিপাবলিকের দুর্নীতিগুলো ছিল ছোট দাগের মতো। দুর্নীতি ছিল তৃতীয় রাইখের মূল সাংগঠনিক নীতি। তবুও মানুষ বিশ্বাস করেছিল নাৎসিরা সৎ। ফ্যাসিবাদের দুর্নীতি শব্দটার মানেও আলাদা। আইনি দুর্নীতি নয়, বিশুদ্ধতার দূষণ। যখন কোনো সংখ্যালঘু বা অযোগ্য দল রাষ্ট্রের সম্পদ পাচ্ছে, তখন সেটা ফ্যাসিবাদী চোখে দুর্নীতি। আমেরিকায় ওবামার স্বাস্থ্যসেবা প্রকল্পকে অনেকে দুর্নীতি মনে করেছিল, কারণ কালো মানুষরাও এটা থেকে উপকৃত হচ্ছে। স্বাধীনতা শব্দটা নিয়েও এই একই খেলা হয়। আমেরিকার গৃহযুদ্ধের আগে দক্ষিণের রাজ্যগুলো রাজ্যের স্বাধীনতার কথা বলত। কিন্তু কোন স্বাধীনতা? দাসত্ব চালু রাখার স্বাধীনতা। হিটলার বলেছিল, সত্যিকারের জার্মানিক গণতন্ত্র হল সেটা যেখানে একজন নেতা আজীবনের জন্য নির্বাচিত হন এবং তারপর নিরঙ্কুশ ক্ষমতা পান। এটাকে সে গণতন্ত্র বলেছিল। প্রচারণা শুধু মিথ্যা বলে না, এটা ভাষাকে বদলে দেয়। ইউরোপের একজন দার্শনিক আর্নস্ট কাসিরার লক্ষ্য করেছিলেন, ফ্যাসিবাদ ভাষার শব্দগুলোকে তথ্য বহনকারী থেকে আবেগ উদ্দীপক যন্ত্রে পরিণত করে। ইহুদি শব্দটা জার্মানিতে আর শুধু একটি ধর্মীয় পরিচয় ছিল না, সেটা হয়ে উঠেছিল ভয় আর ঘৃণার প্রতীক। হিটলার নিজে মাইন কাম্ফে লিখেছিলেন, প্রচারণা সবসময় জনপ্রিয় হতে হবে এবং সবচেয়ে কম মেধাসম্পন্ন মানুষের বোঝার উপযোগী হতে হবে। মেসেজ অবশ্যই একটা বিষয়ে সীমাবদ্ধ থাকতে হবে এবং সেগুলোকে স্লোগানের আকারে বারবার বলতে হবে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য। ফ্যাসিবাদী প্রচারণার লক্ষ্য মানুষের বুদ্ধিকে সম্পৃক্ত করা নয়, লক্ষ্য হল ইচ্ছা শক্তিকে দখল করা। স্টিভ ব্যানন, ট্রাম্পের প্রধান কৌশলবিদ, একবার বলেছিলেন, আমরা নির্বাচিত হয়েছিলাম ড্রেন দ্য সোয়াম্প, লক হার আপ, বিল্ড আ ওয়াল নিয়ে। এটা ছিল বিশুদ্ধ ক্রোধ। ক্রোধ আর ভয়ই মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যায়। বুদ্ধিবৃত্তি বিরোধিতা, জ্ঞানের শত্রু। প্রচারণা কাজ করতে পারে তখনই যখন মানুষ সত্যিকারের জ্ঞানচর্চার জায়গাগুলো থেকে সরে আসে। তাই ফ্যাসিবাদী রাজনীতির তৃতীয় অস্ত্র হল শিক্ষা আর বিশেষজ্ঞদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ। বিশ্ববিদ্যালয়গুলো ফ্যাসিবাদীদের জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করা হয়, ইতিহাস যাচাই করা হয়, ক্ষমতার সমালোচনা করা হয়। এটা ফ্যাসিবাদীদের মিথ তৈরির কাজে বাধা দেয়। তাই ফ্যাসিবাদী আন্দোলনগুলো বারবার একই কৌশল নেয়। তারা বিশ্ববিদ্যালয়গুলোকে মার্ক্সবাদী মতবাদের আড্ডা বলে দাগিয়ে দেয়, প্রফেসরদের বিপজ্জনক উগ্রবাদী বলে। মুক্ত গবেষণার ক্ষেত্র, যেমন লিঙ্গ অধ্যয়ন বা সংখ্যালঘু গোষ্ঠীর ইতিহাস, এগুলোকে অপ্রাসঙ্গিক বা বিভাজনকারী বলে বন্ধ করতে চায়। আমেরিকান রেডিও হোস্ট রাশ লিম্বো প্রকাশ্যে বলেছেন, প্রতারণার 4টি কেন্দ্র হল সরকার, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান এবং মিডিয়া। তুরস্কে এরদোয়ান 2016 সালে ব্যর্থ অভ্যুত্থানের পর 5000-এর বেশি প্রফেসর আর ডিনকে বরখাস্ত করলেন। রাশিয়ায় স্ত্রীবাদী দৃষ্টিভঙ্গির জন্য একটি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল করা হল। এই বুদ্ধিবৃত্তি বিরোধী আক্রমণ শুধু শিক্ষাকে আঘাত করে না, এটা ভাষাকে দরিদ্র করে। জার্মান দার্শনিক ভিক্টর ক্লেম্পেরার নাৎসি জার্মানির ভাষা নিয়ে গবেষণা করেছিলেন। তিনি দেখেছিলেন, নাৎসি ভাষা দরিদ্র, সংকীর্ণ, স্লোগানে ভরা। কারণ জটিল বাস্তবতাকে প্রকাশ করার শক্তিশালী ভাষা না থাকলে মানুষ জটিল বাস্তবতা বুঝতেই পারে না, আর তখন ক্ষমতাই হয় একমাত্র ভাষা। ক্লেম্পেরার লিখেছিলেন, নাৎসি ভাষার একটাই উদ্দেশ্য, মানুষের ব্যক্তিত্ব কেড়ে নেওয়া, তাদের চিন্তাশক্তি নষ্ট করা এবং তাদের একটা দলের অন্ধ পদাতিক বানানো। অবাস্তবতা, সত্যের মৃত্যু। যখন পৌরাণিক অতীত প্রতিষ্ঠিত হয়, প্রচারণা ভাষাকে দখল করে আর শিক্ষা ও বিশেষজ্ঞতাকে অপাত্র করা হয়, তখন একটা বিপজ্জনক জায়গায় পৌঁছানো যায়। সেই জায়গার নাম হল অবাস্তবতা, আনরিয়ালিটি। এই অবস্থায় মানুষ সত্য মিথ্যা নিয়ে দ্বিমতে পড়ে যায় না। সত্য বলে একটা ভাগ ধারণাই থাকে না, প্রত্যেকের নিজস্ব বাস্তবতা তৈরি হয়। ষড়যন্ত্র তত্ত্ব হল এই অবাস্তবতার সবচেয়ে বড় হাতিয়ার। নাৎসি জার্মানিতে দ্য প্রোটোকলস অব দি এল্ডার্স অব জায়ন নামে একটা জাল দলিল ছিল, যেটাতে দাবি করা হতো বিশ্বব্যাপী ইহুদি নেতারা গণতন্ত্র, পুঁজিবাদ আর কমিউনিজমকে মাস্ক হিসাবে ব্যবহার করে পৃথিবী দখলের চক্রান্ত করছে। হিটলার এবং গোয়েবেলস দুজনেই এটাকে সত্যি মনে করতেন। পোল্যান্ডে পিআইএস দল ক্ষমতায় এসেছিল মূলত একটা ষড়যন্ত্র তত্ত্বের ওপর ভর করে। 2010 সালে পোলিশ প্রেসিডেন্টের বিমান রাশিয়ায় বিধ্বস্ত হয়। সরকারি তদন্তে বলা হলো পাইলটের ভুলে বিমান ক্র্যাশ হয়েছে। পিআইএস নেতারা বললেন এটা রাশিয়া ও পোলিশ মধ্যপন্থী সরকারের ষড়যন্ত্র। প্রমাণ ছিল না, কিন্তু এই ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই তারা মিডিয়া ও সরকারের বিরুদ্ধে মানুষের বিশ্বাসকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় এলো। হাঙ্গেরিতে অরবান বললেন, মার্কিন ধনকুবের জর্জ সোরস মুসলিম অভিবাসীদের ঢেউ দিয়ে হাঙ্গেরির খ্রিস্টিয়ান পরিচয় মুছে দিতে চাইছেন। সোরস একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইহুদি।
এই তত্ত্বে কোনো প্রমাণ নেই, কিন্তু মূলধারার মিডিয়া যে এটা নিয়ে সোচ্চার নয় সেটাকেই অরবান বলেছিলেন সোরসের মিডিয়া নিয়ন্ত্রণের প্রমাণ। এই কৌশলের দুর্দান্ত বৈশিষ্ট্য হল এটা অখণ্ডনীয়। তুমি যদি ষড়যন্ত্রকে অস্বীকার করো, সেটাই হয় ষড়যন্ত্রের প্রমাণ। দার্শনিক হান্না আরেন্ট অনেক আগেই সতর্ক করেছিলেন, ষড়যন্ত্র তত্ত্বের শ্রোতারা নিজেদের অভিজ্ঞতায় বিশ্বাস করে না, নিজের চোখে দেখা বাস্তবতায় বিশ্বাস করে না, শুধু বিশ্বাস করে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যায় যেটা বারবার বলা হচ্ছে। তোমরা হয়তো ভাবছ, মানুষ কি এতটাই বোকা? এই মিথ্যেগুলো বিশ্বাস করে কিভাবে? আসলে মানুষ বোকা নয়, সমস্যাটা হলো ভিন্ন জায়গায়। দার্শনিক মাইকেল লিঞ্চ দেখিয়েছেন, ষড়যন্ত্র তত্ত্বগুলো সাধারণ তথ্যের মতো কাজ করে না। সেগুলো মানুষের অযৌক্তিক ভয় আর বিরক্তিকে একটা সরল ব্যাখ্যা দেয়। ওবামা কেন প্রেসিডেন্ট হলেন? ওবামা আসলে কেনিয়ায় জন্মানো মুসলিম। এই তত্ত্ব অনেক শ্বেতাঙ্গ আমেরিকানের মনে যে ভয় আর ক্ষোভ ছিল সেটাকে যুক্তিসঙ্গত করে তোলে। মুসলমানরা কেন টেক্সাসে আছে? কারণ শারিয়া আইন প্রতিষ্ঠার ষড়যন্ত্র। এই সরল ব্যাখ্যাগুলো জটিল বাস্তবতার চেয়ে অনেক বেশি মানসিক শান্তি দেয়। একবার মানুষ এই ষড়যন্ত্র চিন্তার স্বাদ পেলে তারা রাজনৈতিক আলোচনায় যুক্তি খোঁজা বন্ধ করে দেয়। তখন নেতাই হয়ে ওঠে একমাত্র আস্থার কেন্দ্র। শ্রেণীবিন্যাস, আমরা শ্রেষ্ঠ, ওরা নিকৃষ্ট। পৌরাণিক অতীত, প্রচারণা, বুদ্ধিবৃত্তি বিরোধিতা আর অবাস্তবতা, এই চারটি উপাদান মিলে একটা শূন্যস্থান তৈরি করে। সেই শূন্যস্থান ভরাট করে পঞ্চম উপাদান, শ্রেণীবিন্যাস। ফ্যাসিবাদী মতবাদ বলে সমতা একটা মিথ্যে। প্রকৃতিই মানুষকে ভিন্ন ভিন্ন মূল্যমানে তৈরি করেছে। কিছু জাতি, কিছু বর্ণ, কিছু ধর্ম স্বাভাবিকভাবেই অন্যান্যদের চেয়ে উন্নত। সুতরাং গণতান্ত্রিক সমতার দাবি প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। আমেরিকার গৃহযুদ্ধের ঠিক আগে কনফেডারেসির ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টিফেন্স বলেছিলেন, আমাদের নতুন সরকারের ভিত্তিপ্রস্তর হল এই মহান সত্য যে কালো মানুষ শ্বেতাঙ্গের সমকক্ষ নয় এবং দাসত্ব তার স্বাভাবিক অবস্থান। এবং তিনি সমতার দাবিকে বললেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ। এই যুক্তিটা ফ্যাসিবাদ বারবার ব্যবহার করে। নাৎসি জার্মানিতে, কনফেডারেট আমেরিকায়, হিন্দুত্ববাদী ভারতে, বৌদ্ধ জাতীয়তাবাদী মিয়ানমারে, সর্বত্র একই কাহিনী। আমরা শ্রেষ্ঠ জাতি, তারা নিকৃষ্ট, তাই আমরা শাসন করব, তারা অধীন থাকবে। সমাজবিজ্ঞানে একটা ধারণা আছে, লেজিটিমেশন মিথস বা বৈধতার মিথ। প্রতিটি সমাজেই কোনো না কোনো দল সুবিধাভোগী অবস্থানে থাকে। সেই সুবিধা ধরে রাখার জন্য তারা একটা ব্যাখ্যা তৈরি করে। আমরা এই জায়গায় আছি কারণ আমরা পরিশ্রমী, মেধাবী, ঈশ্বরের কৃপাধান্য। অন্যদিকে নিচের দলগুলো সেখানে আছে কারণ তারা অলস, অযোগ্য, পাপী। এই স্বাভাবিক মানবীয় প্রবণতাটাকে ফ্যাসিবাদী মতবাদ রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে। শ্রেণীবিন্যাস আরেকটা কাজ করে। যারা ঐতিহাসিকভাবে সুবিধাভোগী ছিল তারা যখন দেখে যে সমতা আসছে, তখন সেটাকে মনে করে নিজেদের অপমান। আমেরিকায় 2050 সালের মধ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হবে, এই তথ্যটা পড়লে অনেক শ্বেতাঙ্গ আমেরিকান ডানপন্থী নীতির দিকে সরে যায়। মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন, কেবল এই তথ্যটা পড়ানোর পরে শ্বেতাঙ্গ অংশগ্রহণকারীরা অভিবাসন বিরোধী নীতিতে বেশি সমর্থন দেয়। শিকারী মানসিকতা, কে আসলে নির্যাতিত? শ্রেণীবিন্যাসের একটা অদ্ভুত পরিণাম আছে। যারা ঐতিহাসিকভাবে সুবিধাভোগী তারা যখন দেখে যে সমতার দিকে সমাজ এগোচ্ছে, তখন নিজেদের নির্যাতিত মনে করতে শুরু করে। এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এই মনোবিজ্ঞান অত্যন্ত বাস্তব। 1866 সালে আমেরিকায় নতুন মুক্ত হওয়া কালো মানুষদের নাগরিক অধিকার দেওয়ার একটা আইন পাশ হল। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন সেই আইনে ভেটো দিলেন। কারণ কি? তিনি বললেন, এই আইন শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য। মাত্র কিছুটা সুরক্ষা দেওয়া হচ্ছে কালো মানুষদের, আর সেটাকেই বলা হচ্ছে শ্বেতাঙ্গদের উপর অত্যাচার। ডব্লিউ.ই.বি. ডু বয়েস এটাকে ফ্যাসিবাদী পলিটিক্সের একটা মূল চরিত্র বলেছিলেন। আজকের আমেরিকাতেও একই চিত্র। ট্রাম্পের ৪৫% সমর্থক বিশ্বাস করেন শ্বেতাঙ্গরাই আমেরিকায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ৫৪% মনে করেন খ্রিস্টিয়ানরা সবচেয়ে বেশি নির্যাতিত ধর্মীয় গোষ্ঠী। কিন্তু বাস্তবতা কি? একটা গবেষণা বলছে, গড়া একটা শ্বেতাঙ্গ পরিবারের সম্পদ যদি ১০০ টাকা হয়, তাহলে গড়া একটা কালো পরিবারের সম্পদ মাত্র ৫ টাকা। তবুও অধিকাংশ শ্বেতাঙ্গ মনে করেন বর্ণগত অর্থনৈতিক বৈষম্য প্রায় শেষ হয়ে গেছে। এই বিরোধাভাসের কারণ কি? কারণ হল সুবিধা হারানোর ব্যথা আর নিপীড়ন থেকে মুক্তির আনন্দ মানুষের মনে একই রকম অনুভূত হয়। এই অনুভূতিটা সত্যিকারের, তবে এটা নিপীড়ন নয়, এটা সুবিধা হারানোর ব্যথা। ফ্যাসিবাদী পলিটিক্স এই অনুভূতিটাকে সচেতনভাবে ব্যবহার করে। সার্বিয়ার কথা মনে করো। সার্বিয়ানরা সত্যিই ঐতিহাসিকভাবে নির্যাতিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা লক্ষ লক্ষ সার্বিয়ানকে হত্যা করেছিল।
কিন্তু ১৯৮৯ সালে মিলোসেভিচ কসোভোর একটা ঐতিহাসিক যুদ্ধের ৬০০তম বার্ষিকীতে বলেছিলেন, সার্বিয়ার দুর্দশার কারণ হল জাতীয় ঐক্যের অভাব। এই ভাষণে তিনি সার্বিয়ানদের ঐতিহাসিক নির্যাতনের স্মৃতিকে ব্যবহার করলেন কসোভোর আলবেনীয় মুসলিমদের বিরুদ্ধে অহিংসার ন্যায্যতা হিসাবে। শেষ পর্যন্ত মিলোসেভিচ নিজেই গণহত্যায় জড়িয়ে পড়ল। ভুক্তভোগিতার অনুভূতি যত গভীর, ফ্যাসিবাদী নেতার পক্ষে মানুষকে হিংসার দিকে নিয়ে যাওয়া তত সহজ। কারণ মানুষ যখন মনে করে সে নির্যাতিত, তখন সে প্রতিশোধকে ন্যায্য মনে করে। হাঙ্গেরির অরবান ২০১৭তে বলেছিলেন, খ্রিস্টিয়ান ধর্ম আজ পৃথিবীর সবচেয়ে নির্যাতিত ধর্ম, এবং তারপরেই বললেন, মুসলিম অভিবাসীরা আসছে ইউরোপের খ্রিস্টিয়ান পরিচয় ধ্বংস করতে, তাই অভিবাসীদের ঠেকাতে হবে। অর্থাৎ হাঙ্গেরিতে মুসলিম জনগোষ্ঠী নগণ্য, তবুও খ্রিস্টিয়ানরা নির্যাতিত, কারণ অভিবাসীরা আসতে পারে। আইন ও শৃঙ্খলা, যে ন্যায়বিচার শুধু আমাদের জন্য। ১৯৮৯ সালে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে একটা শ্বেতাঙ্গ মহিলার ধর্ষণের অভিযোগে ৫ জন কালো কিশোরকে গ্রেফতার করা হলো। ডোনাল্ড ট্রাম্প তখন নিউ ইয়র্কের কয়েকটা পত্রে সম্পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিলেন এই ছেলেদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। পরে প্রমাণিত হল তারা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। নিউ ইয়র্ক সিটি তাদের ক্ষতিপূরণ দিল। ২০১৬ সালে জেফ সেশনস, তখন আমেরিকার অ্যাটর্নি জেনারেল, সেই ১৯৮৯ সালের ট্রাম্পের বিজ্ঞাপনকে প্রশংসা করলেন। বললেন, এটা আইন ও শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতি। ভাবো একবার, নির্দোষ কিশোরদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করাকে বলা হচ্ছে আইন ও শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতি। এটাই ফ্যাসিবাদী ল অ্যান্ড অর্ডারের আসল মুখ। একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রে আইন সবার জন্য সমান, কিন্তু ফ্যাসিবাদী রাজনীতিতে আইন ও শৃঙ্খলা শব্দটার একটাই মানে। আমাদের মানুষ স্বভাবতই আইন মেনে চলে, ওদের মানুষ স্বভাবতই আইন ভঙ্গকারী। কালো মানুষ, অভিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, যৌন সংখ্যালঘু, এরা তাদের অস্তিত্বগতভাবেই আইনের লঙ্ঘন। এই অপলাজি তকমা কিভাবে কাজ করে সেটা বুঝতে মনোবিজ্ঞানের একটা গবেষণা দেখি। মনোবিজ্ঞানীরা দেখেছেন, আমরা আমাদের দলের কারো খারাপ কাজকে নির্দিষ্টভাবে বর্ণনা করি যে সে একটা চকলেট চুরি করেছে, কিন্তু ওদের দলের কারো একই কাজকে সাধারণীকরণ করি যে সে একজন চোর। আমাদের মানুষ ভুল করে, ওদের মানুষ স্বভাবসিদ্ধভাবেই অপরাধী। এই ভাষাগত পার্থক্যই নীতির পার্থক্য তৈরি করে। আমেরিকায় ১৯৮০ সালে কারাগারে বন্দী ছিল ৫ লক্ষ মানুষ। ২০১৩ সালে সেই সংখ্যা হল ২৩ লক্ষ। এই বিপুল বৃদ্ধির ভার পড়েছে অসমানুপাতিকভাবে কালো আমেরিকানদের উপর। আমেরিকার মোট জনসংখ্যার ১৩% কালো মানুষ, কিন্তু পুরো পৃথিবীর কারাবন্দির ৯% কালো আমেরিকান। এই পরিসংখ্যান যদি কাউকে কালো মানুষের স্বভাবগত অপরাধ প্রবণতার প্রমাণ মনে হয়, তাহলে তাকে আরেকটা হিসাব করতে বলো। ৩৮ মিলিয়ন কালো আমেরিকানের অপরাধের হার যদি স্বাভাবিক বৈশ্বিক গড়ে হতো, তাহলে পৃথিবীতে ৬০ কোটিরও বেশি কালো আমেরিকান থাকত, এবং তারা হতো পৃথিবীর ৩য় বৃহত্তম জাতি। এই পরিসংখ্যান বলছে সমস্যাটা কালো মানুষের মধ্যে নয়, সমস্যাটা আইনের প্রয়োগে। রাজনৈতিক প্রতিবাদকে দাঙ্গা বলাটাও এই একই খেলার অংশ। ১৯৬০-এর দশকে পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে কালো আমেরিকানদের বিক্ষোভকে মিডিয়া বলেছিল দাঙ্গা। জেমস বল্ডউইন লিখেছিলেন, শ্বেতাঙ্গরা যখন অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়ায় তারা নায়ক, কালোরা উঠলে তারা তাদের আদিম বর্বরতায় ফিরে গেছে। ওয়ারশোগেটোর উত্থানকে কেউ দাঙ্গা বলেনি, কিন্তু ওয়াটস বা হার্লেমের উত্থানকে বলা হয়েছে। নিক্সন ১৯৬৮ সালে ল অ্যান্ড অর্ডারের প্ল্যাটফর্মে নির্বাচিত হয়েছিলেন, সেই সময়ে যখন কিনা বাস্তবে অপরাধের হার কম ছিল। ট্রাম্প ২০১৬ সালে একই প্ল্যাটফর্মে নির্বাচিত হলেন, যখন আমেরিকায় অপরাধের হার ছিল ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। কারণ ফ্যাসিবাদী আইন ও শৃঙ্খলার সাথে বাস্তব অপরাধের কোনো সম্পর্ক নেই। এটা পুরোটাই ভয় তৈরির রাজনীতি। যৌন উদ্বেগ, পিতৃতন্ত্রের শেষ রক্ষা। ফ্যাসিবাদী রাজনীতির আরেকটা প্রধান অস্ত্র হল যৌন উদ্বেগ। এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেতা আর পিতৃতান্ত্রিক পরিবারের পিতা একই রূপক। নেতা হলেন জাতির পিতা, তার শক্তি হল সুরক্ষার প্রতিশ্রুতি, কিন্তু কার থেকে? অন্যদের থেকে। এবং সেই অন্যরা সবচেয়ে বেশি ভয়ের যখন তারা যৌন হুমকি হিসাবে উপস্থাপিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স রাইনল্যান্ড অঞ্চল দখল করে এবং সেখানে আফ্রিকান উপনিবেশের সৈন্যরা মোতায়েন হয়। জার্মান প্রচারণা তাৎক্ষণিক এই সৈন্যদের জার্মান নারীদের গণধর্ষণকারী হিসাবে চিত্রিত করতে শুরু করল। এই প্রচারণা প্রায় সব ইউরোপীয় ভাষায় অনুবাদ হল, এমনকি এসপেরান্তো ভাষায়ও। আমেরিকায় দ্য হরর অন দ্য রাইন বিরোধী সমাবেশে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১২,০০০ মানুষ জমা হল। আরেকজন তরুণ জার্মান জাতীয়তাবাদী এই ঘটনা ভুলতে পারেননি। তার নাম
অ্যাডলফ হিটলার। এই প্যাটার্নটা বারবার ঘুরে আসে। আমেরিকায় শত বছর ধরে কালো পুরুষকে শ্বেতাঙ্গ নারীর ধর্ষণকারী হিসাবে চিত্রিত করে হাজার হাজার মানুষকে লিঞ্চ করা হয়েছে। অ্যাঞ্জেলা ডেভিস লিখেছেন, এই ধর্ষণের মিথকে পদ্ধতিগতভাবে তখনই তুলে ধরা হয় যখন কালো মানুষদের বিরুদ্ধে ত্রাসের ঢেউ বৈধতা চায়। মায়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা শুরু হয়েছিল বৌদ্ধ নারীকে ধর্ষণের গুজব থেকে। ভারতে হিন্দু জাতীয়তাবাদীরা লভ জিহাদের আতঙ্ক তৈরি করেছে, দাবি করছে মুসলিম পুরুষরা হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে। এর কোনো প্রমাণ নেই, কিন্তু এই আতঙ্ক দিয়ে বহু মুসলিমকে আক্রান্ত করা হয়েছে। ট্রাম্প তার প্রচারণা শুরু করেছিলেন মেক্সিকান অভিবাসীদের ধর্ষণকারী বলে। তারপর রাশিয়ার প্রচারণা মাধ্যম জার্মানিতে একটি ১৩ বছরের মেয়ের সম্পর্কে মিথ্যা ধর্ষণের গল্প ছড়িয়ে দিল। বার্লিনের ৭০০ মানুষ সমাবেশ করল এমন একটি ঘটনার প্রতিবাদে যেটা ঘটেইনি। হাঙ্গেরির ইতিহাসবিদ মারিয়া শমেট আঙ্গেলা মার্কেলের সিরীয় শরণার্থী গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করে লিখেছেন, একজন প্রকৃত মানুষ তার স্ত্রী, মেয়ে, মা বা বোনকে রক্ষা করবে, কিন্তু আজকের জার্মান পুরুষরা এতটাই মস্তিষ্ক প্রক্ষালিত ও নারীলিঙ্গ হয়ে পড়েছে যে সেটুকুও পারে না। কথাটা লক্ষ্য করো, শরণার্থী গ্রহণ করার মানে হল অপৌরুষেয়, অর্থাৎ জাতীয় নেতৃত্বের যোগ্যতা নির্ধারিত হচ্ছে পুরুষত্বের একটা নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে। এভাবেই যৌন উদ্বেগকে ব্যবহার করে ফ্যাসিবাদী রাজনীতি স্বাধীনতা আর সমতাকে হুমকি হিসাবে উপস্থাপন করে, সরাসরি এই শব্দগুলোকে আক্রমণ না করেও। সদম ও গমরা, শহর হল পাপের কেন্দ্র। হিটলারের মাইন কাম্ফের প্রথম অধ্যায়ের নাম মাই হোম। সে তার জন্মশহর ব্রাউনাউকে বর্ণনা করে শান্তিপূর্ণ, পরিশ্রমী, জার্মান জাতীয়তাবাদী জায়গা হিসাবে। দ্বিতীয় অধ্যায়ের নাম মাই স্টাডিজ অ্যান্ড স্ট্রাগলস ইন ভিয়েনা। সেখানে সে ভিয়েনাকে বর্ণনা করে একটা বিষাক্ত সাপের মতো। কারণ ভিয়েনা কসমোপলিটান, সেখানে চেক, পোলিশ, হাঙ্গেরিয়ান, ইহুদি সবাই মিলে বাস করে। ফ্যাসিবাদী রাজনীতিতে গ্রাম আর শহরের বিভাজনটা অত্যন্ত মৌলিক। গ্রাম হল বিশুদ্ধ, পরিশ্রমী, ঐতিহ্যবাহী, নিরাপদ। সেখানে মানুষ নিজের পরিবারকে চেনে, নিজের ধর্ম পালন করে, নিজের হাতে ফসল ফলায়। শহর হল দূষিত, বিপজ্জনক, অনৈতিক, অলস। সেখানে বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি মিশে গেছে। সেখানে ধর্মহীনতা আছে, বিদেশি প্রভাব আছে। শহর হল বাইবেলের সদম ও গমরা। নাৎসি মতবাদে কৃষকরা ছিল জার্মান রক্তের ঝর্ণী, জাতির মূল প্রাণশক্তি। শহরের মানুষটা ছিল অধঃপতিত, বিকৃত, বিদেশি সংস্কৃতির শিকার। মুসোলিনি ১৯২৭ সালে বলেছিলেন, শহর একটা রোগের মতো, মানুষ শহরে গেলে বন্ধা হয়ে যায়, শহর জাতিকে বার্ধক্যের দিকে নিয়ে যায়। শুধু কৃষি সভ্যতাই জাতিকে তরুণ আর শক্তিশালী রাখতে পারে। আধুনিক আমেরিকায় এই বিভাজনটা কতটা প্রবল সেটা একটা জরিপে স্পষ্ট। ২০১৭ সালে দেখা গেল ৪২% গ্রামীণ আমেরিকান মনে করে অভিবাসীরা আমাদের বোঝা, কিন্তু শহরের আমেরিকানদের মধ্যে এই সংখ্যা মাত্র ১৬%। ট্রাম্প বারবার বলতেন আমেরিকার শহরগুলো নরক, পুড়ছে, অপরাধে ডুবে আছে, কালো মানুষ দিয়ে ভরা, কিন্তু বাস্তবে ২০১৬ সালে আমেরিকার শহরগুলো অর্থনৈতিকভাবে উন্নতি করছিল, অপরাধের হার ছিল কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ফ্রান্সে মারিন লেপেনের ফ্রন্ট ন্যাশনালের সমর্থন প্যারিসে ছিল ৫%-এরও কম, কিন্তু গ্রামীণ অঞ্চলে তিনি ম্যাক্রনের প্রায় সমান ভোট পেয়েছিলেন। হাঙ্গেরি, পোল্যান্ড, তুর্কি সর্বত্রই একই চিত্র। ফ্যাসিবাদী রাজনীতির ভোট ব্যাংক মূলত গ্রামীণ এলাকায়। আর এটা কাকতালীয় নয়। বড় শহরে বিভিন্ন মানুষ একসাথে থাকলে পরস্পরের মধ্যে সহানুভূতি জন্মায়। তুমি যদি তোমার প্রতিবেশী হিসাবে একজন মুসলিম পরিবারকে চেনো, তাহলে মুসলিমরা সবাই তন্ত্রাসী বলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। কিন্তু যদি মুসলিম মানুষ না দেখো, শুধু প্রচারণায় তাদের সম্পর্কে ভয়ের গল্প শোনো, তাহলে সেই ভয় সহজেই কাজ করে। এই গ্রাম শহর বিভাজনের রাজনীতি আরেকটা মিথ তৈরি করে। সেটা হলো গ্রামের পরিশ্রমী মানুষ ট্যাক্স দেয় আর শহরের পরজীবীরা সেই ট্যাক্স ভোগ করে। আমেরিকার মিনিসোটাতে একজন গ্রামীণ বাসিন্দা বলেছিলেন, আমরাও ট্যাক্স দিই, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা শহরে যায়। কিন্তু বাস্তব হল মিনিসোটার শহরাঞ্চলগুলোই অর্থনৈতিকভাবে রাজ্যের ইঞ্জিন। তাদের উৎপন্ন ট্যাক্সের টাকা গ্রামে যায়, গ্রাম থেকে শহরে নয়। এই মিথকে বলা হয় আমরা পরিশ্রমী, ওরা পরজীবী। আর এই মিথটাই ফ্যাসিবাদী শ্রম রাজনীতির কেন্দ্রে। আরবাইট মার্কড ফ্রাই, পরিশ্রম মুক্তি দেবে, যাদের আমরা বেছে নিই। আউশউইটস কনসেন্ট্রেশন ক্যাম্পের ফটকে লেখা ছিল আরবাইট মার্কড ফ্রাই, পরিশ্রম মুক্তি দেবে। এটা শুধু একটা নিষ্ঠুর উপহাস ছিল না, এটা নাৎসি মতদর্শের একটা মূল বিশ্বাসের প্রকাশ। যারা অলস, তারা রাষ্ট্রের বোঝা, তাদের কঠোর পরিশ্রমে শুদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনীতিতে পরিশ্রমী আমরা
বনাম অলস ওরার বিভাজনটা অত্যন্ত কেন্দ্রীয়। নাৎসি মতদর্শে ইহুদিরা ছিল পরজীবী, তারা কাজ করে না, শুধু অন্যের উৎপাদন থেকে মুনাফা নেয়। তুলনামূলকভাবে আর্যরা ছিল সৃষ্টিশীল, তারা কৃষি করে, শিল্প তৈরি করে। নাৎসি শিক্ষায় শেখানো হতো ইহুদিরা কখনো কায়িক পরিশ্রম করে না, এই অলসতার শাস্তি হল কঠোর শ্রমশিবির। এই একই যুক্তিটা আধুনিক আমেরিকায় ওয়েলফেয়ার বিতর্কে কাজ করছে। মনোবিজ্ঞানী মার্টিন গিলেন্স গবেষণা করে দেখেছেন শ্বেতাঙ্গ আমেরিকানদের ওয়েলফেয়ার বিরোধিতার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণীকারী হল তাদের বিশ্বাস যে কালো মানুষরা অলস। অর্থনৈতিক স্বার্থ বা ব্যক্তি স্বাতন্ত্র্যের বিশ্বাসের চেয়েও এই বর্ণবাদী বিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ। আর এর পেছনে আছে একটা বড় মিথ্যে। অধিকাংশ ওয়েলফেয়ার সুবিধাভোগী শ্বেতাঙ্গ আমেরিকান, কিন্তু মানুষ মনে করে সুবিধাভোগীরা কালো। এই বিশ্বাস কিভাবে তৈরি হল? শতাব্দীব্যাপী প্রচারণায়। 1896 সালে ফ্রেডেরিক হফম্যানের বই রেস ট্রেটস অ্যান্ড টেন্ডেন্সিজ অব দ্য আমেরিকান নিগ্রো দাবি করেছিল কালো আমেরিকানরা স্বভাবগতভাবে অলস ও হিংসাত্মক। 1996 সালে উইলিয়াম বেনেট ও জন ডি ইউলিওর বই বডি কাউন্ট দাবি করেছিল একটা নতুন প্রজন্মের সুপার প্রেডেটর তৈরি হচ্ছে, যারা কোনো অনুশোচনা ছাড়াই হত্যা করে। এরা বলেছিল 1995 থেকে 2000 সালের মধ্যে সহিংসতার ঢেউ আসবে। বাস্তবে ঠিক সেই সময়ে আমেরিকায় সহিংসতা কমেছিল। কিন্তু এই ভুল ভবিষ্যৎবাণী আইনকে প্রভাবিত করল। 1996 সালের নির্বাচনে ক্লিন্টন ও ডোল দুজনেই সুপার প্রেডেটারদের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিযোগিতায় নামলেন। কিশোরদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার আইন পাশ হল, ফলে হাজার হাজার কিশোর কারাবন্ধ হল, এবং তাদের মধ্যে অসমানুপাতিকভাবে বেশি ছিল কালো। এখানে একটা চক্র আছে। কালো মানুষদের অলস ও অপরাধপ্রবণ বলে প্রচার করা হয়, তারপর কঠোর আইন ও শৃঙ্খলার নীতি নেওয়া হয়, যেটা কালো মানুষদের কারাগারে পাঠায়। কারাগার থেকে বেরিয়ে চাকরি পাওয়া কঠিন হয়, বেকারত্ব বাড়ে। আবার বলা হয়, দেখো কালো মানুষরা কাজ করে না। এই চক্র নিজেই নিজের জ্বালানি তৈরি করে। এই পরিস্থিতিতে একটাই জিনিস পরিশ্রমী ও অলসের মধ্যে প্রকৃত সেতু তৈরি করতে পারে: শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নগুলো ফ্যাসিবাদী রাজনীতির জন্য বিশেষভাবে বিপজ্জনক, কারণ ইউনিয়ন মানুষকে জাতি, ধর্ম, বর্ণের পরিবর্তে শ্রেণীর ভিত্তিতে একত্রিত করে। একজন শ্বেতাঙ্গ শ্রমিক ও একজন কালো শ্রমিক যখন একই ইউনিয়নে থাকে, তখন আমরা বনাম ওরার বিভাজন কঠিন হয়ে যায়। হিটলার মাইন কাম্ফে বারবার শ্রমিক ইউনিয়নকে আক্রমণ করেছেন। তার দাবি ছিল ইউনিয়নগুলো আন্তর্জাতিক ইহুদিরা ব্যবহার করে জাতীয় অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস করতে। হান্না আরেন্ট তার অরিজিনস অফ টোটালিটেরিয়ানিজমে লিখেছেন, ফ্যাসিবাদের দরকার অ্যাটমিক মানুষ, এমন মানুষ যার সামাজিক বন্ধন নেই, যে একা। ইউনিয়ন এই একাকিত্ব ভাঙে, তাই ইউনিয়নকে ভাঙতে হবে। আমেরিকায় রাইট টু ওয়ার্ক আইনের ইতিহাসটা শিক্ষণীয়। 1940 সালের দশকে টেক্সাসে ভ্যান্স মিউজ নামে একজন লবিইস্ট এই আইনের সূচনা করেন। তার উদ্দেশ্য স্পষ্ট। তিনি নিজেই বলেছেন, এখন থেকে শ্বেতাঙ্গ নারী ও পুরুষকে কালো আফ্রিকান বানরদের সাথে সংগঠনে যোগদান করতে বাধ্য করা হবে। তার সংগঠন ছিল বর্ণবাদী, ইহুদি বিদ্বেষী এবং ইউনিয়ন বিরোধী। কিন্তু এই একই যুক্তি ও নীতি আজকে কর্মীর স্বাধীনতার ভাষায় প্যাকেজ করে পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে। 28টা রাজ্যে রাইট টু ওয়ার্ক আইন পাশ হয়েছে। এই আইনের ফলে যে রাজ্যগুলোতে ইউনিয়ন দুর্বল হয়েছে, যেমন উইসকনসিন, মিশিগান, সেখানে 2016 সালে ট্রাম্পের সমর্থন অনেক বেড়েছিল। গবেষণায় দেখা গেছে, যে দেশগুলোতে শ্রমিক ইউনিয়নের ঘনত্ব বেশি, সেখানে আয় বৈষম্য কম। ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেনে উচ্চ ইউনিয়ন ঘনত্ব ও কম বৈষম্য। আমেরিকা, চিলি, মেক্সিকোতে কম ইউনিয়ন ঘনত্ব ও বেশি বৈষম্য। এই সম্পর্ক কাকতালীয় নয়। ডু বয়েজ দেখিয়েছিলেন, রিকনস্ট্রাকশনের পরে আমেরিকায় একটা শক্তিশালী আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন সম্ভব ছিল, কিন্তু উত্তরের শিল্পপতিরা ও দক্ষিণের শ্বেতাঙ্গ অভিজাতরা মিলে বর্ণগত বিভাজনকে ব্যবহার করে সেই আন্দোলন ভাঙল। দরিদ্র শ্বেতাঙ্গরা দরিদ্র কালো মানুষদের সাথে একাত্মভাব না ফিল করে তাদের ওপরে নিজেদের অবস্থান রক্ষা করতে চাইল। এই বিভাজন আজও কাজ করছে। কারখানা বন্ধ হয়ে যাওয়া মিডওয়েস্টার্ন আমেরিকার শ্বেতাঙ্গ শ্রমিকরা যখন দেখেন তাদের জীবন সংকটে, তারা একসাথে লড়াই করার পরিবর্তে কালো বা ইমিগ্রেন্ট শ্রমিকদের দিকে আঙুল তোলেন, কারণ ফ্যাসিবাদী রাজনীতি তাদের শেখায় আসল সমস্যা হলো ওরা। আর পল রায়ান 2012 সালে বলেছিল, আমেরিকা মেকার্স ও টেকার্সে বিভক্ত। মেকার্স মানে ধনী যারা সম্পদ তৈরি করে, টেকার্স মানে দরিদ্র যারা সরকারি সাহায্যে বাঁচে। এই ভাষাটা হুবহু ফ্যাসিবাদী মতদর্শ, যেখানে সমাজের নিচের মানুষরা শুধু পরজীবী। 1937 সাল, বার্লিন।
আমার দাদিমা ইলসে স্ট্যানলি প্রতিদিন একটা নাৎসি সমাজকর্মীর পোশাক পরে সাক্সেনহাউজেন কনসেন্ট্রেশন ক্যাম্পে যাচ্ছেন। ভিতরে যা দেখছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, অনাহারে রাখা হচ্ছে, কিন্তু বাইরে বার্লিনের ইহুদি পরিবারগুলো এখনও মনে করছে বেশি দিন চলবে না, সরকার শেষ পর্যন্ত সুস্থ হয়ে যাবে। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু গণহত্যা সেটা হবে না। ইলসে বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছেন, চলে যাও, এখনই চলে যাও, কিন্তু বেশিরভাগ মানুষ শোনেনি, কারণ তারা যা দেখছিল তাকে স্বাভাবিক মনে হচ্ছিল। সেটা ছিল 1937 সাল। এই স্বাভাবিক অনুভূতিটাই ফ্যাসিবাদের সবচেয়ে শেষ ও সবচেয়ে মারাত্মক অস্ত্র। স্বাভাবিকীকরণ সবচেয়ে নীরব, সবচেয়ে ভয়ঙ্কর প্রক্রিয়া। ইয়েল ইউনিভার্সিটির দার্শনিক জোশুয়া নোব ও মনোবিজ্ঞানী অ্যাডাম বেয়ার একটা গবেষণায় দেখিয়েছেন, মানুষের স্বাভাবিকতা সম্পর্কে ধারণা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হলো পরিসংখ্যানগত স্বাভাবিক, কি প্রায় ঘটে, আরেকটা হলো আদর্শগত স্বাভাবিক, কি ঘটা উচিত। যখন কিছু বারবার ঘটে, সেটা ধীরে ধীরে শুধু সাধারণ নয়, ন্যায়সঙ্গতও মনে হতে শুরু করে। এর পরিণাম হল, একসময় যা অবিশ্বাস্য মনে হতো সেটা আস্তে আস্তে গ্রহণযোগ্য হয়ে যায়, এবং যখন কেউ বলে এটা ঠিক হচ্ছে না, তখন তাকেই অতিরিক্ত প্রতিক্রিয়াশীল মনে হয়। এটাই হল স্বাভাবিকীকরণ, নর্মালাইজেশন। ইলসে স্ট্যানলি তার স্মৃতিকথায় লিখেছিলেন, কনসেন্ট্রেশন ক্যাম্প বাইরের মানুষের কাছে একটা শ্রম শিবির মাত্র। গুজব আছে মানুষকে পিটিয়ে মারা হয়, কিন্তু বাস্তবটা বোঝার ক্ষমতা নেই। আমরা এখনও দেশ ছেড়ে যেতে পারি, বাড়িতে থাকতে পারি, উপাসনালয়ে যেতে পারি। আমরা যেন ঘেঁটোতে আছি, কিন্তু বেশিরভাগ মানুষ এখনও বেঁচে আছে। গড় ইহুদির কাছে এটাই যথেষ্ট মনে হচ্ছিল। এই সতর্কতার পরিণাম কি হয়েছিল সবাই জানে। আমেরিকায় আমরা আমার জীবনকালে দেখেছি কিভাবে গণকারাবন্দীকরণ স্বাভাবিক হয়ে গেছে। হাঙ্গারি ও পোল্যান্ড মাত্র কয়েক বছর আগে সফল উদার গণতন্ত্র ছিল, এখন কার্যত কর্তৃত্ববাদী রাষ্ট্র। এই রূপান্তর ধীরে ধীরে হয়েছে। প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে একটু বেশি চরম, কিন্তু কখনো এতটা চরম নয় যে তাৎক্ষণিক বিদ্রোহ হয়। আর বিশ্বজুড়ে শরণার্থীদের সাথে যে ব্যবহার হচ্ছে তা এখন স্বাভাবিক মনে হয়। স্বাভাবিকীকরণের একটা বড় বৈশিষ্ট্য হল, এটা ফ্যাসিবাদ শব্দটাকেই অর্থহীন করে দেয়। যখন সমাজ ধীরে ধীরে ফ্যাসিবাদী দিকে সরছে, তখন ফ্যাসিবাদ বললে মনে হয় অতিরিক্ত নাটকীয়তা, কারণ যা দেখা যাচ্ছে তা সেই পুরনো ফ্যাসিবাদ নয়। কিন্তু এটাই সমস্যা, গোলপোস্ট সরে যাচ্ছে। যা একসময় অগ্রাহ্য ছিল তা এখন গ্রহণযোগ্য, এবং তাই নতুন অগ্রাহ্য হল তার চেয়ে বেশি কিছু। আমাদের তাই শুধু বর্তমানকে দেখলে চলবে না, দেখতে হবে গতিপথ, কোন দিকে যাচ্ছি। মানবিকতার অবনমন, গণহত্যার আগের ধাপ। রুয়ান্ডায় 1994 সালের গণহত্যার আগে হুটু পাওয়ার রেডিও স্টেশন তুৎসিদের ইনিয়ানজি অর্থাৎ আরশোলা বলে ডাকত। মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার আগে বৌদ্ধ চরমপন্থীরা তাদের কুকুর বলে ডাকত। নাৎসি জার্মানিতে ইহুদিদের পরজীবী, ইঁদুর, পোকামাকড় বলা হতো। এটা কাকতালীয় নয়। সামাজিক মনোবিজ্ঞানীরা দেখেছেন, মানুষকে মানুষের মতো মনে না হলে সহিংসতা করা মানসিকভাবে সহজ হয়ে যায়। ফ্যাসিবাদী রাজনীতি এই মানবিকতার অবনমন ধীরে ধীরে করে। প্রথমে অপরাধী, তারপর পরজীবী, তারপর পশু। প্রতিটি ধাপে পরের ধাপ আরেকটু সহজ হয়, এবং এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গণহত্যা বা জাতিগত নিধন সম্ভব হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ফ্যাসিবাদী রাজনীতির সবচেয়ে বড় শিকার কারা? স্পষ্টতই যারা সরাসরি আক্রমণের শিকার, সংখ্যালঘু, অভিবাসী, যৌন সংখ্যালঘু। কিন্তু হান্না আরেন্ট আমাদের মনে করিয়ে দিয়েছিলেন আর একটা বিষয়। ফ্যাসিবাদী রাজনীতির প্রধান লক্ষ্য আসলে তার নিজের সমর্থকরা। এটা তাদের একটা মহাভ্রান্তিতে আটকে রাখে, একটা সামগ্রিক মিথ্যা পৃথিবীতে বন্দী করে, যেখানে প্রত্যেকের পরিচয় নির্মিত হয় অন্যদের প্রান্তিকীকরণের ওপর। এই মানুষগুলো কি সত্যিকার অর্থে মুক্ত? না, তারা একটা মিথ্যার কারাগারে আটকে আছে। চরম অসাম্য, ফ্যাসিবাদের জ্বালানি। একটা প্রশ্ন হয়তো মনে আসছে, কেন মানুষ এই রাজনীতির দিকে যায়? কেন বারবার ইতিহাসে বারবার মানুষ এই ফাঁদে পড়ে? এর একটা বড় উত্তর হল অর্থনৈতিক বৈষম্য। প্লেটো থেকে অ্যারিস্টটল পর্যন্ত রাজনৈতিক দার্শনিকরা জানতেন, গণতন্ত্র চরম বৈষম্যে টিকতে পারে না। কারণ চরম বৈষম্য এমন মিথ তৈরি করে যেগুলো বাস্তব সমস্যার মুখোমুখি হওয়া থেকে বিরত রাখে। যারা বৈষম্য থেকে সুবিধা পায় তারা বিশ্বাস করে এই সুবিধা তারা অর্জন করেছে। যারা বঞ্চিত তারা মনে করে তাদের বঞ্চনা তাদের নিজের দোষ।
এই দুটো বিশ্বাস বাস্তব সত্যকে ঢেকে দেয়। দক্ষিণ আমেরিকার শ্বেতাঙ্গ বাগান মালিকরা সত্যিকার অর্থে বিশ্বাস করত দাসত্ব ছিল দাসদের প্রতি উপকার, কারণ তাদের মাথায় এমন একটা মিথ ঢুকে গিয়েছিল যে কালো মানুষ নিজেদের দেখাশোনা করতে পারে না। এই মিথ তারা তৈরি করেছিল নিজেদের সুবিধার জন্য, কিন্তু একসময় এটা তাদের কাছে সত্য মনে হয়েছিল। আমেরিকার মতো দেশে, যেখানে একটি পরিবারের চন্দনকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে সমগ্র পারিবারিক আয় লেগে যায়, সেখানে উদার শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবী দেখার সুযোগ কেবল ধনীদের। তখন এই উদার শিক্ষাকে এলিটের বিলাসিতা বলে উপস্থাপন করা সহজ হয়ে যায়। যখন অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত মানুষ দেখে তাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, তখন তারা সহজ উত্তর খোঁজে, আর ফ্যাসিবাদী রাজনীতি সেই সহজ উত্তর দেয়। ওদের দোষ। প্রকৃত সমাধান বৈষম্য কমানো, শিক্ষায় বিনিয়োগ, শ্রম অধিকার রক্ষা, এগুলো জটিল, ধীর, কিন্তু ওদের বের করে দাও এটা দ্রুত, সহজ, আবেগ জাগানো। গ্রেগ গ্র্যান্ডিন লিখেছিলেন, সাম্রাজ্যের পতনের সময় ফ্যাসিবাদ সবচেয়ে শক্তিশালী হয়, কারণ সাম্রাজ্য মানুষকে একটা মিথ্যা শ্রেষ্ঠত্বের অনুভূতি দেয়। যখন সেই শ্রেষ্ঠত্ব সত্যিকার ভিত্তিতে টেকে না, তখন কারো না কারো ওপর দোষ চাপাতে হয়। আমেরিকা এখন সেই পর্যায়ে। 2008 সালের আর্থিক সংকট এবং ইরাক যুদ্ধের পর থেকে আমেরিকার একমাত্র পরাশক্তির দিন শেষ হতে শুরু করেছে। এই রূপান্তরের ব্যথা, এই হারানো মহত্বের বেদনা, ফ্যাসিবাদী রাজনীতি এটাকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে। একটি বিশেষ সতর্কতা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আলাদাভাবে ভাবা দরকার। অনেকে মনে করেন ফ্যাসিবাদ শুধু পশ্চিমের সমস্যা বা শুধু ইউরোপ আমেরিকার ইতিহাস, কিন্তু এটা ঠিক নয়। ফ্যাসিবাদী রাজনীতির কৌশলগুলো সার্বজনীন। এগুলো যে কোনো দেশে, যে কোনো সংস্কৃতিতে কাজ করে। মিয়ানমার আমাদের পাশের দেশ। সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা হয়েছে তা হুবহু এই বইয়ের বর্ণনা মেনে চলেছে। প্রথমে পৌরাণিক অতীতের গল্প, পরিশুদ্ধ বৌদ্ধ মিয়ানমার, তারপর রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি বলে তাদের অস্তিত্ব অস্বীকার, তারপর তারা আমাদের নারীদের ধর্ষণ করছে বলে যৌন উদ্বেগ তৈরি, তারপর তাদের আইন ও শৃঙ্খলার হুমকি বলা, এবং শেষে জাতিগত নিধন। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতিতে এই প্রতিটি উপাদান স্পষ্ট। মুসলিমদের বিরুদ্ধে লাভ জেহাদের আতঙ্ক, বিজেপির পৌরাণিক হিন্দু অতীতের গল্প, বিশ্ববিদ্যালয়গুলিতে বামপন্থী মতাদর্শের বিরুদ্ধে আক্রমণ, সব কিছুই চেনা ছাছে। আমাদের নিজেদের ইতিহাসেও এই প্রবণতার উদাহরণ আছে। এটা আমাদের দেশে হবে না, এই আত্মতুষ্টি ঐতিহাসিকভাবে ঘাতক প্রমাণিত হয়েছে। এখানে একটা সৎ স্বীকারোক্তি করা দরকার। ফ্যাসিবাদী রাজনীতি শুধু ভয় আর ঘৃণা দিয়ে টিকে থাকে না, এটা মানুষকে একটা সহজ, আকর্ষণীয় জীবনদর্শন অফার করে। চিন্তা করো, গণতান্ত্রিক নাগরিক কঠিন, তোমাকে অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে, জটিল নীতিগত প্রশ্নে স্থান নিতে হবে, বিভিন্ন মানুষের সাথে সহাবস্থান করতে হবে, নিজের শিষ্যাধিকার নিয়ে প্রশ্ন করতে হবে। এটা অনেক মানসিক শ্রম। ফ্যাসিবাদী রাজনীতি বলছে, এত কষ্ট কেন? সহজ পথ আছে। আমরা ভালো, ওরা খারাপ। নেতা জানেন কি করতে হবে, শুধু তাকে বিশ্বাস করো। এই প্রলোভন বোঝা যায়, বিশেষত যখন মানুষ ক্লান্ত, হতাশ, ভবিষ্যৎ অনিশ্চিত। আমি বলছি না যে গণতান্ত্রিক নাগরিকরা সর্বদা সঠিক সিদ্ধান্ত নেন। গণতন্ত্র ত্রুটিপূর্ণ, কিন্তু গণতন্ত্র সেই একমাত্র ব্যবস্থা যেখানে ভুল সংশোধনের সুযোগ আছে। ফ্যাসিবাদী ব্যবস্থায় একবার ভুল পথে গেলে সংশোধনের রাস্তা বন্ধ হয়ে যায়। প্লেটো বলেছিলেন, গণতন্ত্র নিজেই নিজের শত্রু, কারণ এটা একজন দক্ষ স্বৈরতান্ত্রিকের উঠে আসার সুযোগ দেয়। আর গোবেলস বলেছিলেন, গণতন্ত্রের সবচেয়ে ভালো রসিকতা হল এটা নিজের শত্রুদের হাতে নিজেকে ধ্বংস করার অস্ত্র তুলে দেয়। এই দুজনেই ঠিক বলেছিলেন। গণতন্ত্র দুর্বল, সে নিজেকে রক্ষা করতে পারে না, কিন্তু তারা একটা জিনিস বাদ দিয়েছিলেন। গণতন্ত্র দুর্বল নয় কারণ এটা দুর্বল ব্যবস্থা, বরং কারণ এটা মানুষের ওপর আস্থা রাখে। আর মানুষ যদি সত্যিকারের সজাগ থাকে, যদি তারা ইতিহাস জানে, যদি তারা প্রচারণার কৌশল চেনে, যদি তারা পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে গণতন্ত্র টিকে থাকতে পারে। এই বই লেখার পরে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি হতাশ? ভবিষ্যৎ কি অন্ধকার? আমার উত্তর হল, না, আমি হতাশ নই, কারণ আমার মায়ের কণ্ঠস্বর এখনও কানে বাজে। তিনি সবসময় বলতেন, 10 ভাগ আশার জন্য রেখে দাও। এই 10 ভাগ আশার কারণ হল, ইতিহাস শুধু অন্ধকারের গল্প নয়, ইতিহাস সেই মানুষদেরও গল্প যারা অন্ধকারের মধ্যে আলো ধরে রেখেছিল,
নারী অধিকার আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন, ঔপনিবেশ বিরোধী আন্দোলন, এরা প্রত্যেকে তাদের সময় দুর্বল ছিল, প্রান্তিক ছিল, কিন্তু তারা লড়াই করেছিল এবং তারা জিতেছিল। ফ্যাসিবাদী রাজনীতি শেষ পর্যন্ত একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে। আমরা বনাম ওরার বিভাজন একটা কৃত্রিম নির্মাণ। বাস্তবে মানুষ জটিল, বহুমাত্রিক, পরিবর্তনশীল। ফ্যাসিবাদী সরলীকরণ এই জটিলতাকে ধারণ করতে পারে না। একসময় সেই সরলীকরণের ফাটল দেখা যায়। কিন্তু সেই ফাটলের সুযোগ নেওয়ার জন্য চাই সজাগ মানুষ, চাই মানুষ যারা চেনে, জানে, প্রতিরোধ করে। যখন কেউ বলবে আমাদের গৌরবময় অতীতে ফিরে যেতে হবে, জিজ্ঞাসা করো কোন অতীত? যখন কেউ বলবে ওরা আমাদের সংস্কৃতি ধ্বংস করছে, জিজ্ঞাসা করো কে এই আমরা, কে এই ওরা? যখন কেউ একটা পুরো গোষ্ঠীকে অপরাধী বা পরজীবী বলবে, জিজ্ঞাসা করো বাস্তব তথ্য কি বলে। যখন কেউ বলবে বিশেষজ্ঞরা মিথ্যে বলছে, তখন জিজ্ঞাসা করো তাহলে সত্যটা কোথায় আছে? এই প্রশ্নগুলো করা কখনো কখনো অস্বস্তিকর হবে, কেউ কেউ বিরক্ত হবে, কিন্তু প্রশ্ন করার এই অভ্যাসটাই সজাগ নাগরিকতার প্রথম শর্ত। আমার দাদি ইলসে বার্লিনের রাস্তায় নাৎসি উর্দি পরে ঘুরেছিলেন মানুষ বাঁচাতে। তোমাদের এতটা করতে হবে না, তোমাদের শুধু করতে হবে সত্যকে সত্য বলো, মিথ্যেকে মিথ্যে বলো, মানুষকে মানুষ বলো। আর যখন দেখবে কাউকে মানুষ থেকে পোকামাকড় বানানোর চেষ্টা হচ্ছে, তখন সেটার বিরুদ্ধে দাঁড়াও। এটুকুই যথেষ্ট, কিন্তু এটুকুও কম নয়।